সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদের রাজনীতিতে নানা বাঁক বদল এসেছে। অপরাধ অভিযোগের মধ্যেই ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আলোচনাও চলছে। শিক্ষককে মারধর, পরীক্ষার হলে শোডাউন, চাঁদাবাজির খবর আছে ছাত্র দলের বিরুদ্ধে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির মতাদর্শ অবলম্বনকারী গণতান্ত্রিক ছাত্র শক্তির বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় লেজুরবৃত্তির অভিযোগ তুলেছেন। ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছিল দেশবাসী, অথচ ছাত্রদের বিরুদ্ধে এত অভিযোগের পর প্রশ্ন এবং আজকে আমাদের সম্পাদকীয়র বিষয় জুলাই বাঁচবে কিভাবে। আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আবু বকর মজুমদার, আহ্বায়ক গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দল, আশা ইসলামী আন্দোলনের। সংখ্যানুপাতিক ভোট ও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একাত্মতা জামায়াত এনসিপির। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। ষড়যন্ত্র করে নির্বাচনী ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি বিএনপির। জাতীয় আগে স্থানীয় ভোট নয়। এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনে থমকে রাজস্ব আদায়, ব্যাহত আমদানি রফতানি কার্যক্রম, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। জুলাই থেকে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে রাজি নয় আইএসপিএবি, বাধ্য করা হলে হিতে বিপরীত হওয়ার হুঁশিয়ারি। সর্বনিম্ন খরচ ৮০০ করার প্রস্তাব। আমরা আলোচনায় আসি। প্রথমে আবু বকর মজুমদার, আপনাকে দিয়ে শুরু করি। ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরেই ডাকসু নিয়ে আলোচনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আপনারা দাবি তুলছেন, এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে কিছু ডাকসু কেন্দ্রে কিছু কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে শুরু করেছে। আসলে ডাকসু নিয়ে আপনাদের গতকালকে একটা সভাও ছিল সম্ভবত, সেখান থেকে কি ধরনের বার্তা এসেছে, কিংবা আপনাদের প্রস্তুতি ক্যাম্পাসে কেমন, সামগ্রিক পরিস্থিতি এবং সামনে জাতীয় নির্বাচন সব মিলে ডাকসু হওয়ার বিষয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা দেখেছি যে বাংলাদেশে যে ছাত্ররাজনীতির ইতিহাসের মধ্যে ডাকসু সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু, এটির যে যাত্রা পরবর্তী সময় থেকে এই ছাত্র সংসদ বিভিন্ন সময়ে জাতির পট পরিবর্তনে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। এখানে আপনি দেখবেন যে আমি একটু ডাকসুর হিস্ট্রিক্যালি যদি বলি, এখানে এখন পর্যন্ত মোট ২৬টির মতো ডাকসু হয়। তার মধ্যে এই বাংলাদেশ আমলে মাত্র ৬০টি ডাকসু হয়, আর পাকিস্তান আমলে ১২টি ডাকসু হয়। তো এই যে পাকিস্তান আমলে ১২টি ডাকসু ২৪ বছরে, এই ১২টি ডাকসু নেতৃবৃন্দ কিন্তু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা এই স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করার জন্য ওনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ পরবর্তী সময়ে এখানে বিভিন্নভাবে রাজনৈতিক কৌশল হিসেবে বলি ছাত্রদের মধ্যে বা এই জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য তৎকালীন সময়ে যারাই ক্ষমতা এসেছে তারাই কিন্তু এই ডাকসুকে বন্ধ করে দেওয়ার পায়তারা করেছে। সর্বশেষ ১৯৯১ সালে আমরা দেখেছি ডাকসু হয়ে তারপরে দীর্ঘ ২৮ বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়নি। তার অন্যতম কারণ ছিল সেই সময়টাতে যারা ক্ষমতাসীন ছিল বা ক্ষমতায় এসেছিল তাদের উদ্দেশ্য ছিল এবং এই জাতিকে নেতৃত্বহীন করা। আপনি কি এটা খুব স্পষ্ট, আপনি জানেন যে এখানে ৯১ যখন বিএনপি সরকার ক্ষমতা আসে, তারপর ৯৬ আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারপর আবার বিএনপি আগে ক্ষমতা আসে, তারপর আবার আওয়ামী লীগ এখানে ক্ষমতা আসে। এই যে বাংলাদেশে যে রাজনৈতিক বাইনারি, তারা কিন্তু তাদের যে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই জাতিকে নেতৃত্ব শূন্য করে রাখা এবং এই জাতির মধ্যে এক ধরনের নিজেদের বাইনারি যে রাজনৈতিক হেজিমনি তৈরি করে রাখা, সেটা করার জন্য জাতিকে সুনেতৃত্বহীন করে রাখার জন্য তারা কিন্তু ডাকসুকে হইতে দেয়নি। যেহেতু ডাকসু একটি জাতীয় ইস্যু এবং জাতীয় পর্যায়ের একটি সংসদ আমরা মনে করি, তো এই সংসদকে সবসময় কীভাবে দুর্বল করে রাখা হয় সেটা কিন্তু করা হয়েছে। আপনি দেখবেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা ক্যাম্পাসে আসি, এই ক্যাম্পাসে কিন্তু খুবই স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন পর্যন্ত ক্যাম্পাসে যাত্রা করছি। এখানে ৫ আগস্টের পূর্বে ছাত্রলীগ যে ধরনের রাজনীতি ক্যাম্পাসে করেছিল, বিশেষ করে হলগুলোতে গণরুম, গেস্ট রুমের যে কালচার এবং ছাত্রদের মানসিক নির্যাতন জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ৫ই আগস্ট পরবর্তী সময় কিন্তু এ ধরনের কোনো কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। এছাড়াও আপনার ছাত্রলীগ কিন্তু হলে সিট বন্টন করতো, ছাত্রলীগের নিয়ন্ত্রণে রেখে হলগুলো সিট বন্টন করতো এবং তারা তাদের যত ধরনের সন্ত্রাস এই সিটের
জন্য ছাত্রদেরকে বাধ্য করতো। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের কোনো ঘটনাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেনি। বিশেষ করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে কিভাবে এই কর্তৃত্ব উঠে দেওয়া যায় সেটা কিন্তু যারা ছাত্র রাজনীতি করে ক্যাম্পাসে এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে সেই রাস্তা তৈরি করেছে। বিশেষ করে আমি যদি উল্লেখ করি, আপনার ডিসেম্বর পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই স্থিতিশীল পর্যায়ে ছিল এবং খুব সুন্দরভাবে রেগুলেট হচ্ছিল। তো সেই প্রক্রিয়ায় আমরা মনে করেছিলাম যে আসলে যত দ্রুত সম্ভব সেখানে যদি ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর করে, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা লিগ্যাল নেতৃত্ব তৈরি হবে এবং তারা এই যে পর্যালোচনার জন্য বিষয়টা সহজ হবে। কিন্তু আমরা দেখেছি এখানে এই ডাকসু বলে বা ছাত্র সংসদকে বলে হল সংসদকে বলে এটাকে সিস্টেমেটিক্যালি এটাকে স্লো করে দেওয়া হয়েছে এবং এই স্লো করার পিছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা মনে করছি তাদের আসলে তাদের এখানে যোগসাজশ ছিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেহেতু ডাকসু নির্বাচন কার্যকর করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজশ ছিল মূল যোগসাজশ বলতে আমরা এটা হ্যাঁ, এখানে আমরা দেখেছি যে নানাভাবে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ডাকসুকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, ডাকসুকে কিভাবে স্লো করে দেওয়া যায়, যে ধরনের আমরা পজিশন দেখেছি। কিন্তু সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা যখন কথা বলি সেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আছে। তো এই দ্বিধাদ্বন্দ্ব আসলে কেন? এখানে আপনি এত ছাত্ররা এই মুভমেন্টে জীবন দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই যে সম্প্রতি যে একটা ককটেল বিস্ফোরণ হলো ক্যাম্পাসে এবং এরপরে আপনি বক্তব্য দিয়েছেন যে যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, করে ডাকসুকে পিছাতে চায় বা বিলম্ব করতে চায়, আটকে দিতে চায়, তারাই আসলে ককটেল বিস্ফোরণটি করেছে। মানে আপনি কাদের দিকে ইঙ্গিত করছিলেন? হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত এই 5 আগস্ট পরবর্তী সময়ে প্রায় 10-10.5 মাস চলছে। আমরা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের ককটেল বিস্ফোরণ, বোমাবাজি এরকম আমরা কিছু দেখিনি। তো বা দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো দলগুলোর মধ্যে আমরা কোনো ধরনের ফাইট দেখিনি। তো এখানে যখন আপনার ওই দিনটাতে যেদিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে সেই দিনটাতে কি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোর প্রভোস্টদের সাথে বসেছেন, প্রভোস্ট মহোদয়দের সাথে বসেছেন এই জন্য যে ডাকসু কীভাবে হলগুলোতে হল সংসদগুলো কার্যকর করা সম্ভব কিনা বা এই আঙ্গিকে কথা বলেছেন। সেইখানে যখন ইতিবাচক মেসেজ এসেছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত, সেই মুহূর্তেই আবার একই সাথে ঘোষণা আছে যে আপনার 24 তারিখে এই মিটিংটা হয়েছে, 26 তারিখ ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন বসবে। সেই মুহূর্তে আমরা দেখি যে 24 তারিখ রাতের বেলা হচ্ছে এখানে ককটেল ফোটানো হচ্ছে। তো এটা আমরা মনে করছি যে ডাকসুকে কোন একটা গোষ্ঠী বানচাল করতে চায় এবং আমরা বলেছি কোন গোষ্ঠী সেটা স্পষ্ট, সেই গোষ্ঠীটা এখন স্পষ্ট না। তবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলেছি যে খুব শীঘ্রই যাতে এদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করা এবং তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু এখানে আমি যে জিনিসটা উল্লেখ করতে চাচ্ছিলাম আপনার, আমি আবার আসবো আপনার কাছে, আমি আপনার কাছে সময় নিয়ে আসবো। নাসিরউদ্দিন নাসির ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনাদের ডাকসু নিয়ে প্রথম দিকে কিছুটা আপত্তিও ছিল, পরবর্তীতে আপনারা মনে হয় অনেকেই এই আলোচনায় অংশ নিচ্ছেন এখন, এবং ডাকসু নিয়ে আপনাদের প্রস্তুতি কতটুকু এবং মানে জাতীয় নির্বাচনের আগে ডাকসু হওয়ার জন্য আপনারা কতটা আশাবাদী আসলে? আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে ডাকসু নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কখনই, বিশেষ করে 5 তারিখের পরে কোনো আপত্তি আসলে ছিল না। স্পেসিফিকভাবে যদি বলতে চাই সেটি হচ্ছে সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোর বিষয়ে আমরা কয়েকটি বিষয়ে আমরা আমাদের পরিকল্পনাগুলো বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলাম। সেগুলো অনেকের কাছে মনে হয়েছে যে আমরা ডাকসু নির্বাচন চাই না। এটা এক ধরনের ব্যাপক মিথ্যা প্রপাগান্ডার একটি অংশ যে ডাকসু নির্বাচন চাই না। আমরা শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি এবং বিশ্ববিদ্যালয়ের সাথে ডাকসু নির্বাচনটা যেন খুবই স্মুথলি হয়ে করা যায় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করেছে, মত দিয়েছে, দ্বিমত প্রকাশ করেছে। তারপরে এসে সংস্কারের বিষয়ে আমরা এই যতগুলো ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে সংস্কারের বিষয়ে তাদের পরিকল্পনা জানিয়েছে, আমরা একদম বিশদভাবে আসলে পরিকল্পনাগুলো জানিয়েছিলাম। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নয়, বরং বাংলাদেশের যে সকল ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে তার বিপরীতে যে সংস্কারগুলো দিয়েছিল ছাত্র সংগঠনের পক্ষ থেকে, তার বিপরীতে তারা আদৌ কতটুকু সংস্কার করেছে বা কতদূর করতে পারেনি তার একটি পাবলিক বিবরণী কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু তারপরেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থা রাখতে চাই এবং আমরা মনে করছি যে যথাসময়ে ডাকসু নির্বাচন হওয়া উচিত। এবং একই সাথে যে কয়েকটা প্রতিবন্ধকতা আপনি খেয়াল করে দেখবেন, সেটি হচ্ছে আমরা এটি আসলে অনেকবার বলতে হয়, সেটি হচ্ছে আমরা দেখেছি যে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্বে বিভিন্ন হলগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে
এক ধরনের মিলেমিশে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হামলা করেছিল বা তার পূর্বে 14-15 বছর ধরে যারা ক্রমান্বয়ে হামলা করে যাচ্ছিল তারা এখনো পর্যন্ত বিভিন্ন হলগুলোতে অবস্থান করছে, এটি একটি প্রেক্ষাপট। আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাসিবাদ কায়েম করতে যে সকল শিক্ষকরা সহায়ক ভূমিকা পালন করেছে। আপনি জানেন যে 3 তারিখ এবং 4 তারিখেও আগস্টের যারা খুনি শেখ হাসিনার পক্ষে ক্যাম্পাসগুলোতে মিছিল মিটিং করেছে তারা এখনো পর্যন্ত স্ব পদে বহাল রয়েছে। এবং আপনি জানেন যে 4 তারিখে আগস্টের রেজিস্টার বিল্ডিংয়ে খুনি হাসিনার পক্ষে বিকালবেলা মিছিল করা হয়েছিল যেন তাকে ক্ষমতায় রাখা হয়, যেন এই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন যেন এটি প্যাসিবাদ কায়েম করেছিল তাদের বাসায়। তো যারা এই আন্দোলনগুলো করেছে তারা রেজিস্টার ভবনে এখনো পর্যন্ত বহাল তবিয়ত রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলেছিলাম যে খুনি সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কাছে যে সকল বিচার প্রক্রিয়ার অংশ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা প্যাসিবাদ কায়েম করেছিল তাদের এখনো পর্যন্ত তাদের কোনো রকম শাস্তি আমরা দেখিনি। এবং বিশ্ববিদ্যালয় কর্মচারীদের যারা এই বোর্ডের সাথে যারা সংশ্লিষ্টতা থাকবে বা এত বড় একটা বিশাল কর্মযজ্ঞ যাদের থাকে তারা এখনো পর্যন্ত শপথে বহাল রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে এগুলো আবেদন জানিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো সুস্পষ্ট কোনো পদক্ষেপ আমরা দেখিনি। তারপরেও আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ডাকসু নির্বাচনের জন্য যে ইতিমধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করেছে এটিকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি বলে আমরা মনে করি। নাসির ভাই, আপনাদের দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই গতকালকে একটি সভায় বলেছেন যে ছাত্রলীগের যারা কর্মী ছিল তারা এখন শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদে স্থান পাচ্ছে। এটি আপনাদের কেন মনে হচ্ছে? সুনির্দিষ্ট কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কিনা বা আবু বাকের মজুমদারকে আপনি বলতে চান কিনা সে বিষয়ে? প্রথমত হচ্ছে শিবিরের বিষয়ে যেটি বলেছেন সেটি তিনি স্পেসিফিক করেছেন, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যিনি বর্তমান সভাপতি তিনি ছাত্রলীগের একাধিক পদে রয়েছেন, যেটি এখানে আমার সাথে যিনি সহযোদ্ধা আলোচক রয়েছেন তিনি নিজেও স্বীকার করবেন। এবং তার পূর্বে যিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সাদিক কায়েম তিনিও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন অনেকে বলেছেন, কিন্তু বিভিন্ন ছাত্রলীগের হয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সেরকম ভিডিও ফুটেজ ছবি এগুলো আমরা গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। না, আমরা মনে করি এটি কোনো কৌশল না। খুনি সংগঠন ছাত্রলীগ যারা প্যাসিবাদ কায়েম করে তাদের পক্ষে কিভাবে কৌশল? তাহলে আমরা কৌশল কেন নিয়ে নেই? আবু বাকের মজুমদার কেন কৌশল নেয়নি? অন্য ছাত্র সংগঠন কেন নেয়নি? বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের সামর্থ্য মতো তো তারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা কেউ কৌশল নেয় নাই। সুতরাং এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কথা যেগুলো বলা হচ্ছে সেগুলো স্পেসিফিক করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের। দেখুন, ঢাকা এটি একটি নতুন ছাত্র সংগঠন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব এসেছে, বিশেষ করে আবু বকর মজুমদার, আব্দুল কাদের, তারা জুলাই গণ অভ্যুত্থানের প্রকাশ্যে ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন। আমরা একসাথে আন্দোলন করেছি। এখানে জনাব রাকিবুল ইসলাম রাকিব বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি এগিয়ে যাচ্ছে, যেটির সাথে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের এক ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, অথবা যেটি পূর্বে নাগরিক কমিটি আসছিল সেটির এক ধরনের যোগাযোগ রয়েছে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে। আমরা দেখেছি গতকাল আমরা বাংলা কলেজে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এবং শিবিরের নেতৃবৃন্দরা ছাত্রলীগের একজন নেতাকে যারা ছাত্রদল ধরেছিল তাকে পুলিশ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন তারা তদবির করেছিল। সেই প্রেক্ষাপটে হয়তো তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম বলেছেন। এটি বেশি ভালো হতো যদি তিনি আরো স্পেসিফিক করতে পারতেন বলে আমার মনে করি। এই প্রসঙ্গে কিছু বলবেন কিনা? আপনাদের দলে আসলে ছাত্রলীগের অনেকেই এখন স্থান পাচ্ছে এমন অভিযোগ করেছেন ছাত্র দলের সভাপতি। আচ্ছা, এখানে আমরা একটু ছোট করে বলবেন তাহলে আমরা রাকিব ভাইয়ের এই বক্তব্যকে কালকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি ওনার বক্তব্যের। আমরা খুব স্পষ্টভাবে এখানে রাকিব ভাই যে বক্তব্যটা ছিল নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন করছে শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এটা খুবই সুস্পষ্টভাবে আমরা বলবো যে আপনারা যদি এখানে কোথাও আমাদের সংগঠনে কারো এরকম নিষিদ্ধ ছাত্রলীগের কারো জায়গা হয় সেটা আপনারা বলবেন, কিন্তু ভাই আসলে নিষিদ্ধ ছাত্রলীগ বা ছাত্রলীগের যে আইডিয়াটা এখানে চর্চিত আছে এখানে আমি একটু বলতে চাই। ধরেন যে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল? 15 জুলাই শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদেরকে মেরেছে হচ্ছে ছাত্রলীগ, ছাত্রলীগ মেরেছে। তার পরবর্তীতে সেখানে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি হল, সায়েন্সের ওই দিকের
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ওমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম, এই 3 হলের শিক্ষার্থীরা কিন্তু সেখানে ছাত্রলীগের সাথে প্রথম প্রতিরোধটা গড়ে তুলেছিল 15 জুলাই। তো এখানে এই 15 জুলাইয়ের যারা হলগুলোতে ছিল, এই হলগুলোতে কারা ছিল? হলগুলোতে ছিল যে যারা বিগত সময় বিভিন্নভাবে ছাত্রলীগদের অপ্রিস ছিল এবং হলগুলোতে যাদেরকে জোর করে প্রোগ্রাম গণরুম গেস্টুম করানো হইতো। তো দেখা গেছে ছাত্রলীগের ব্যানারে তাদের হয়তো ছবি আছে, কিন্তু এর মানে এই না যে ছাত্রলীগের ধারণ করে সেই ছাত্রলীগ আগে রাজনীতিটা করেছে। তো এইখানে আমাদের কাছে খুবই সুস্পষ্ট যারা জুলাই অভ্যুত্থানে এরকম ফ্রন্টলাইনার হিসেবে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যেসব শিক্ষার্থীরা তাদেরকে আমরা মনে করি যে তারা জুলাইয়ের যোদ্ধা হিসেবে তারা কাজ করেছে। কিন্তু যারা সন্ত্রাসী ছাত্রলীগ হিসেবে এখানে হামলা করেছে ছাত্রদের উপর, তাদের বিচার হবে, সেটা আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। এছাড়াও জুলাই পূর্ববর্তী সময়ে যারাই বিভিন্ন রাজনৈতিক হামলার সাথে ছাত্রলীগের হয়ে জড়িত ছিল, আমরা তাদেরও বিচার চাই। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের পক্ষ থেকে আমরা ছাত্রলীগকে চিহ্নিত করেছি, আমরা মামলা দিয়েছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বারবার প্রশাসনের সাথে বসে আমরা সুনিষ্ঠভাবে আমরা আমাদের পক্ষে কথা বলেছি, কিন্তু আমরা এই নাসির ভাইদের পক্ষ থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের কোনো ডেটা আমরা উপস্থাপন করতে দেখিনি। নাসির ভাই দুইটা মামলা করেছে, আপনারা তো একটা মামলা করেছেন। আমরা দুইটা মামলা করেছি, আমাদের দুইটা মামলা হয়েছে। নাসির ভাই বললেন যে হলগুলোতে ছাত্রলীগের এখন অবস্থান করছে। ছাত্রলীগের কারা অবস্থান করছে যদি নাসির ভাইয়ের কাছে এরকম সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ থাকে, নাসির ভাই সেটা সামনে আনো। কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি, আমরা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আমার নাসির ভাইয়ের কাছে প্রশ্ন, নাসির ভাইরা যদি জানা থাকে যে হলগুলোতে ছাত্রলীগের অবস্থান এখন আছে, নাসির ভাইরা কেন সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? বা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যদি নাসির ভাইয়ের কাছে তথ্য থাকে, তাহলে নাসির ভাইরা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই তথ্য হস্তান্তর করছে না? বা নাসির ভাইরা কেন পাবলিকলি সেই তথ্য হস্তান্তর করছে না? তাইলে আমরা আসলে বিষয়টা আরো বেশি স্পষ্ট হতো নাকি নাসির ভাইদের সাথে আসলে সেখানে আমি জানি না নাসির ভাইরা কার থেকে এসব তথ্য পান। যদি পেয়ে থাকেন নাসির ভাইকে আমি অনুরোধ করবো নাসির ভাইরা যাতে এই বিষয়গুলো যাদের সাথে উন্মোচন করেন এবং আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আমাদের সেই শপথ আমাদের আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আগের প্রশ্ন যেটি বলেছিলেন যে আমাদের ডাকসু নিয়ে কি ধরনের প্রস্তুতি আছে বা সেটা আমি আসলে বলতে পারিনি। সেখানে আমি একটা জিনিস বলবো, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটাকে আমি আপনার কাছে একদম শেষে জানবো। তার আগে আমি আপনাকে আপনি দীর্ঘদিন বৈষম্য বিরোধী আন্দোলনে একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন। আপনাকে ডিবির কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল 6 জনের মধ্যে আপনি একজন অন্যতম, এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার আগ পর্যন্ত তো আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ছিলেন। তো সেখানে আজকে দেখলাম যে যেটি আহ্বায়ক কমিটি হয়েছিল অক্টোবরে, তার সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন উমা ফাতেমা দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক, এবং সেখানে আপনারা যেটা দাবি করেন যে আপনারা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংসদ না, সেখানে তিনি একদম সুস্পষ্ট অভিযোগ করেছেন যে একদমই দলীয় হাইকমান্ডের সঙ্গে তারা কথা বলতে যেতেন হেয়ার রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন, এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, গোষ্ঠী নির্ভরতা এগুলোর একদম উজ্জ্বল প্রতীক হিসেবে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক কমিটিকে বলেছেন, সেটা অভিযোগ তুলেছেন। আপনার এই বিষয়ে কি বক্তব্য? আচ্ছা, এখানে 5 আগস্ট পরবর্তীতে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো দায়িত্বরত কোনো অবস্থানে ছিলাম না। বিশেষ করে যে 158 জনের সমন্বয় কমিটি, সেই সমন্বয় কমিটিতে আমি ছিলাম এবং সেখানে সারা দেশে আন্দোলনের সময় কোঅর্ডিনেশন থেকে শুরু করে জনগণের ভূমিকা রাখার সুযোগ ছিল জীবনকে বাজি রেখে। তো সেটা করেছি আন্দোলনের সময়। বাট আন্দোলনের পরবর্তী সময় এখানে একটা অর্গানোগ্রাম হয়, আহ্বায়ক আহসানাদ আবদুল্লাহকে করে এবং আরিফ সোহেলকে সদস্য সচিব করে, এবং সেই কমিটিতে উমা ফাতেমা উনি মুখপাত্রের দায়িত্ব পান এবং মুখ্য সংগঠনের দায়িত্ব পালন করেন আব্দুল হান্নান মাসুদ। তো পরবর্তীতে বৈষম্যবিরোধীর সাথে আসলে আমাদের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক ছিল না, এবং সেখানে একটি ওই অর্গানোগ্রামের বাইরে তাদের একটি ছিল কি এক্সিকিউটিভ মেম্বার কমিটি ছিল, 21 জনের মনে হয় এরকম একটা মেম্বার কমিটি ছিল। তো তারা মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সারা দেশে তারা পরিচালনা করেছে। আর আমি ব্যক্তিগতভাবে আসলে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি আব্দুল কাদের আমরা কিন্তু ক্যাম্পাসগুলোতে ফিরে যাই, কারণ ক্যাম্পাসগুলোতে আসলে আমাদের ফ্যাসিবাদী যে সময় সেখানেও আমাদের ক্যাম্পাসে বের ওঠে, এবং তারপর আমরা ক্যাম্পাসগুলোতে আসলে গুরুত্ব দিয়েছি, আমরা সেই দায়িত্ব আমাদের কাঁধে উঠে নিয়েছি। এবং আমাদের পক্ষে আসলে কোনোভাবেই আমরা যেমন বৈষম্য বিরোধীর ওই যে রাজনীতি সেখানেও যাই নাই, আবার একই সাথে আমাদের দ্বারা আপনি দেখবেন যে আমরা কোথাও সচিবালয় থেকে শুরু করে কোথাও আমরা শোডাউন কোনো কিছুতে আসলে যারা ক্যাম্পাসে ফিরে গেছি তাদের আমরা সেগুলোতে ছিলাম না। তো দিন শেষে দেখা যায় যেহেতু আমরা একই কমিউনিটি, সেই কমিউনিটি আকারে আমাদের সাথে আসলে সেই কথাগুলো চলে আসে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আমরা খুবই ইন্ডিভিজুয়াল আকারে আমাদের জায়গা থেকে আমরা ক্যাম্পাসগুলোতে কাজ করেছি। নাসির ভাইরাও যদি আমি বলি সহযোদ্ধা করে, নাসির ভাইরাও আমাদের জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, ফ্রন্টলাইনে ছিলেন, এবং শুধু নাসির ভাই না এরকম অসংখ্য বাংলাদেশের মানুষজন আছে যারা আমরা একসাথে জুলাই অভ্যুত্থানে আমরা কাজ করেছি। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে আমি যাই না, উমা ফাতেমার স্ট্যাটাসটা আমি পড়েছি, কোথাও সুনিষ্ঠভাবে আসলে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে আমি ইঙ্গিত করতে দেখিনি। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে
ফেব্রুয়ারির আগ পর্যন্ত, এটা তো না ফেব্রুয়ারি আগ পর্যন্ত আমি মানে আপনাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার আগ পর্যন্ত সেখানে আমি সব জায়গায় সাবেক সমন্বয় পরিচয় দিতাম, আপনি আমার এই দেখতে পারেন। আমি আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা অর্গানোগ্রাম হয় এবং তারপর তাদের একটা এক্সিকিউটিভ মেম্বার কমিটি থাকে 21 জনের, তো সেখানে কথা আসলে আপনারা কি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন কিনা, মানে আপনারা সবসময় শুরু থেকে বলে আসছিলেন যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না এবং ছাত্রদল শিবিরকে এই দোষে অভিযুক্ত করে আসছিলেন? অবশ্যই আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না, কারণ আমাদের এই ছাত্র সংগঠন আমরা স্বতন্ত্রভাবে আমরা রান করাচ্ছি এবং আমাদের এই ছাত্র সংগঠন যত সিদ্ধান্ত আছে আমরা ছাত্র সংগঠন ইন্টারনালি আমরা নিচ্ছি। এছাড়া আমাদের যে আহ্বায়ক কমিটি হয় সেটা আমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার ভিত্তিতে আমরা সেই আহ্বায়ক কমিটি গঠন করি। তো এখানে আসলে কোনোভাবে সুযোগ নেই আমাদেরকে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে বলা। যেমন আপনি যদি দেখেন এখানে ছাত্রদল সরাসরি বিএনপির হয়ে কাজ করে, এখানে শিবিরও তাদের এক ধরনের ব্যাখ্যা আছে, বাট আগে ছাত্রলীগ আমরা দেখতাম যারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করেছে এবং তারা হলগুলোতে বা ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব রাজনীতি করেছে, দেশের মধ্যে সন্ত্রাস করেছে, খুন করেছে। তো সন্ত্রাস এবং চাঁদাবাজি আর খুনের উপর দাঁড়িয়ে থাকা লেজুর ভিত্তিক রাজনীতি করেছে যে আমরা দেখেছি ছাত্রলীগের সময়। তো আমাদের এখানে কোনোভাবে ছাত্রলীগ যারা করতো তারা আওয়ামী লীগে গিয়ে স্থান পেত, ছাত্রদল যারা করতো তারা বিএনপিতে গিয়ে স্থান পেত। আমরা দেখেছি যে আপনারা যাকে আপনাদের সিনিয়র সদস্য সচিব ঘোষণা করেছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রথম দিন, রিফাত রশিদ, তিনি মানে রুষ্ট হয়ে পরদিন পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে এনসিপি থেকে জয়েন করেছেন। আবার তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সার্কেলের মতো। আমরা একটু বলি এই বিষয়ে। আমি আসবো আপনার কাছে। জি, এখানে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি লেজুর ভিত্তিহীন স্বতন্ত্র ছাত্র সংগঠন। এখানে যে ছাত্র রাজনীতি করতে পারে, কিন্তু ছাত্র রাজনীতির পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যে নিজেকে অ্যালাই ফিল করবে যেখানে সে সেখানে যেতে পারে। এটা হইতে পারে যে এনসিপি হইতে পারে, বিএনপি হইতে পারে, জামাত, যে কোনো জায়গায় সে যেতে পারে। তবে আমরা একটা জিনিস স্পষ্ট করছি যে এখানে যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি ছাত্র সংগঠন আকারে আমরা আত্মপ্রকাশ করেছি। আবার জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি তারাও রাজনৈতিক জাতীয় সংগঠন হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে এনসিপির সাথে আমাদের এক ধরনের আদর্শিক মিল আছে, হ্যাঁ, এক ধরনের আদর্শিক মিল আছে। এবং ধরেন যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা আর এনসিপি কিন্তু একসাথে, এনসিপি কিন্তু আমরা একসাথে শাহবাগে দাঁড়িয়েছি। তো আদর্শিক জায়গা থেকে আসলে আমাদের যাদের সাথে আদর্শিক এই মিল হবে তাদের সাথে একসাথে দাঁড়াইতে আমাদের কোনো বিরোধ নাই। এনসিপি কখনো মানে এনসিপি আজ পর্যন্ত প্রতিষ্ঠার পর থেকে, এনসিপি বা নাগরিক কমিটি যেটাই হোক, প্রতিষ্ঠার পর থেকে আপনারা কোনো কাজে তাদের সমালোচনা করেছেন যেটা আপনাদের খারাপ লেগেছে? হ্যাঁ, এখন আমি প্রত্যেকটা টক শোতে গেলে যেখানে ওদের সমালোচনা প্রশংসা আমি খুব স্ট্রংলি সাথে তাদের সমালোচনা করি। আমি আহ্বায়ক হিসেবে যখন সমালোচনা করি তখন আসলে আমার প্রথমত হচ্ছে জনাব আবু বকর মজুমদার যেটি বলার চেষ্টা করেছেন যে তারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়, এটি আসলে বলার জন্য যে টাইম ডিউরেশন সেটি কোনোভাবে এটি নিশ্চিত করে না, এটা এলিমেন্টে কোনোভাবে এটা প্রুভ হয় না। আমার যুদ্ধ মনে পড়ে ওনাদের এখনো 3 থেকে 4 মাস মাত্র হয়েছে। এই সময় আপনি কোনোভাবে তারা যেভাবে দাবি করছে যে তারা লেজুর ভিত্তিক নয়, এটি এই 3 মাসে আপনি কখনো যাচাই বাছাই করতে পারবেন না। আমরা মনে করছি যে লেজুর ভিত্তিক ওনারা রয়েছেন কিনা বা এটি আসলে বেশি তাৎপর্যপূর্ণ নয়, বরং উমামা যে বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি উমামার অপরাধ হয়েছে যে তিনি এতদিন কেন ধৈর্য ধরে রয়েছেন এত অন্যায় পরে, এটাই আমাকে খুব অবাক লেগেছে। এবং ব্যক্তিগতভাবে আমি উমামাকে বলেছিলাম অনেক আগেও যে এই প্ল্যাটফর্মে থাকার যে সার্কামস্টেন্স এটি আসলে কোনোভাবে এটি প্রমাণ করে না। উমামা অপরাধ করেছেন যে এতদিন পরে তিনি কেন এটা স্বীকার করেছেন। প্রথমত হচ্ছে 5 তারিখের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে, যেখানে হাসনাত কনভেনার হয়েছেন, সেই প্ল্যাটফর্মটির আর কোনো আসলে দরকার ছিল না। বিশেষ করে এটি 5 তারিখের পরে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যাকে উমামা দায়িত্বে ছিলেন মুখ্য সমন্বয়ক হিসেবে, মুখপাত্র হিসাবে, সেটাই এক ধরনের অপরাধ হয়েছে। কারণ উমামা তার যে সংগঠন ছিল ছাত্র ফেডারেশন, সেই ছাত্র ফেডারেশন থেকে তাকে বাধ্য করা হয়েছে যে সেই পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তিনি দায়িত্ব নিয়েছেন। এটি এক ধরনের অপরাধ হয়েছে যে তিনি এত বছর ধরে যে সংগঠনকে লালন করেছেন, তিনি যে রাজপথ থেকে এই সংগঠন থেকে শিখে যেটুকু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি করেছেন সেটুকু তিনি বিসর্জন দিয়ে এই সংগঠন করেছেন। আমরা স্পষ্টভাবে মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম 5 তারিখের আগে, সেখানে আমরা সকল মানুষ, সকল ভেদাভেদ বলে সকল আদর্শকে একপাশে রেখে আমরা এই প্ল্যাটফর্মকে মাথায় রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা এবং একটি নির্দিষ্ট টার্গেট কাজ করেছিলাম এবং সে টার্গেটে আমরা সফল হয়েছিলাম। সুতরাং 5 তারিখের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি ছিল সেটি ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং এটি এক ধরনের বিতর্কিত প্ল্যাটফর্ম হয়েছে এবং এটি এক ধরনের ফায়দা নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। যেমনটি অভিযোগ করেছেন, আপনার সঙ্গে যেহেতু কথা হয়েছে যে হেয়ার রোডে গিয়ে পদ-পদবীর আলোচনা হতো, এগুলোকে আপনি মনে করেন কিনা? এটি তো আমি অনেক আগেই মনে করি এবং এটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি। কয়েকদিন আগে আমরা বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির আর কোনো দরকার নেই 5 তারিখের পরে। আমরা সেটি দেখেছি, এই প্ল্যাটফর্মটি এখন বিভিন্ন ধরনের
যত প্রোপাগান্ডা করছে বা যত দুর্নীতি সব কাজে তারা জড়িত হচ্ছে শুধু এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে। এবং উমামা তো এতদিন ধরে কেন ধৈর্য ধারণ করছে এটি আমাদের খুবই আশ্চর্য লাগছে। এবং এটি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটি এখন যেই গতানুগতিক যে রাজনীতি যেগুলোকে ছাত্রদল বা অন্য ছাত্র সংগঠন হিসেবে যাদেরকে সমালোচনা করা হয় তার থেকে অনেক বেশি মাত্রায় তারা হচ্ছে লেজুর ভিত্তিক এবং অনেক বেশি দুর্নীতিগ্রস্ত এবং সামগ্রিকভাবে এটিকে কোনোভাবে কার লেজুর ভিত্তি করছে। ধরুন আমরা স্পেসিফিক যদি বলি, ধরুন এখন যে রিপাত রশিদ তিনি প্রথম হচ্ছে তাকে যে পদ দেওয়া হয়েছে তিনি সে পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে এনসিপিতে পদ দেওয়া হয়েছে তিনি সেখান থেকে সরে আবার নতুন করে দায়িত্ব পালন করেছেন। এবং আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে ধরেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে এনসিপির কোনো সিদ্ধান্তের বাহিরে এই যে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি হয়েছে সেটি কি কোনোভাবে গিয়েছে? অথবা আবু বকর মজুমদার তো হয়তো 3 মাসে তিনি প্রমাণ 3 মাসে হয়তো তিনি জোর গলায় বলছেন যে আমরা লেজুর ভিত্তিক নয়। এটি 5 মাস 7 মাস 1 বছর গেলে তো আমরা বুঝতে পারবো যে এটি লেজুর ভিত্তিক কিনা বা লেজুর ভিত্তিক নয়। আমরা শাহবাগে যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেটি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে সেখানে তো আমরা দেখেছি সবাই মিলেমিশে আন্দোলন করেছে। এরকম একটি অগণতান্ত্রিক আন্দোলন, যেটি এই জন্য অগণতান্ত্রিক বলছি কারণ সেটি হচ্ছে সরকারের যে পৃষ্ঠপোষকতায় থেকে সরকারের অর্থায়ন নিয়ে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনেতে তারা দ্বিমত প্রকাশ করেছে, কোনোভাবে করেনি। সুতরাং আমরা মনে করছি উমামা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনেক আগে দেওয়া উচিত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনকার যে প্ল্যাটফর্মটি এটি কোনোভাবে কার্যকর রাখা উচিত আগেই ছিল না। এটি বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য অথবা আমরা যদি বলি অবৈধ কাজ করার জন্য অথবা এই বিভিন্ন যে অন্যায় কাজ করার জন্য এই প্ল্যাটফর্মটিকে বাঁচিয়ে রাখা হয়েছে। আপনি এই প্রসঙ্গে ছোট করে বলবেন যে এটিকে আসলে প্রয়োজন আছে কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি না, যেটি ছাত্রদল মনে করছে এখন আর নেই। আপনি যেহেতু এটার খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন, একদম সামনের কাতারের নেতা ছিলেন, আপনি সেটাকে নিয়ে কি মনে করেন এবং যতগুলো অভিযোগ তিনি তুলেছেন আপনি যেহেতু পড়েছেন সেগুলো নিয়ে এবং তার বিরুদ্ধেও কিভাবে স্মেয়ার ক্যাম্পেইনিং করা হয়েছে, তাকে কিভাবে সুযোগ দেওয়া হয় না কাজের জন্য এবং অনেক জায়গায় আসলে দলের যারা বিভিন্ন জেলা উপজেলা কমিটি করা হচ্ছে সেখানে আসলে অপরাধ প্রবণতা দেখা গেছে। এই ধরনের কর্মকাণ্ডের পর আপনি আবু বকর মজুমদার একজন মানে গুরুত্বপূর্ণ সমন্বয় কি মনে করেন? আচ্ছা, শুরুতে আমি ভাইয়ের একটা কথার আমি উত্তর এটা দেওয়া জরুরি, সেটা হচ্ছে ভাই বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন এটা অগণতান্ত্রিক আন্দোলন। আমরা গণতান্ত্রিক আন্দোলন কিন্তু আমরা ছাত্রদলের পক্ষ থেকে দেখি না, বিএনপির পক্ষ থেকে দেখি না। আমি ভাইয়ের এই ধরনের অগণতান্ত্রিকের জন্য বলেছি যে এটি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছি কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা হওয়া যাবে না। এবং আমি ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি কি বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ফিরে আনতে চায় কিনা? আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনকে যদি অগণতান্ত্রিক আন্দোলন হিসেবে ছাত্রদলের সেক্রেটারি এটা খুবই দুঃখজনক। না আমরা এই জন্য আমি একটু ক্লিয়ার করি, এই জন্য গণতান্ত্রিক বলছি কারণ সরকারের যে আন্দোলন জুলাই আগস্টে হাসনাত করেছে, আবু বকর মজুমদার করেছে, আমরা করেছি, যেভাবে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সে আন্দোলনের সাথে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কয়েকদিন আগে যে নাটক মঞ্চস্থ হয়েছে দুই আন্দোলন কি ধরন কি এখানে নাসির ভাই যদি বলেন যে 5 আগস্টের আগে ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে আমরা কিভাবে মুভ করেছি আর 5 আগস্টের পর আমরা কিভাবে মুভ করব, দুইটাকে যদি তুলনা করা এটা দুঃখজনক। কারণ 5 আগস্টে আমরা 2000 শহীদদের রক্তের বিনিময়ে আসলে এসে আমরা আজকে এই জায়গায় দাঁড়াইছি, আমরা একসাথে কথা বলতে পারতেছি। সেই আওয়ামী লীগ যারা এই দেশে গণহত্যা চালাইছে, যে আওয়ামী লীগ যে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস কায়েম করছে, যে ছাত্রলীগের হাতে আমাদের আবরার ফাত খুন হয়েছে, যে ছাত্রলীগের হাতে আমাকে হল থেকে বের করে দিয়েছে, নাসির ভাইদের ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, সেই ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধের আন্দোলনকে নাসির ভাই আজকে এই অগণতান্ত্রিক আন্দোলন বলেছেন এবং এটা খুবই দুঃখজনক। এটা দুঃখজনক নাসির ভাই। বকর মজুমদার বুঝতে ভুল করেছেন। আমি বলছি এই অর্থে অগণতান্ত্রিক কারণ এটি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। সরকার যত ধরনের আমরা 2012 সালে যেরকম আমরা দেখেছি যে শাহবাগে যে আন্দোলনটি হয়েছে 13 সালে সে আন্দোলনের ধরন যেরকম ছিল, কিছুদিন আগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে নাটক মঞ্চস্থ হয়েছে সেটির ধরন একই ছিল। আমরা একটা পাল্টা প্রশ্ন রাখতে চাই, এখানে যখন প্রধান উপদেষ্টা ইয়েতে গেলেন, লন্ডনে গেলেন, যাওয়ার পর আমরা দেখলাম যে জনাব তারেক রহমানের সাথে মিটিং করার পরে ওনারা একটা বিবৃতি দিলেন, ইলেকশন সম্পর্কে একটা বিবৃতি দিলেন বা আগের অবস্থান থেকে অনেকটা পিছিয়ে আসলেন। তো তার মানে কি বিএনপি সরকার চালাচ্ছে, এটা কি আমরা বলতে পারি না? সরকার কেন চালাবে বিএনপি? উপদেষ্টার সাথে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের মিটিং হচ্ছে, লন্ডনে বৈঠক হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিটাইতে হবে
কেন হাসান আব্দুলকে পিটাইতে হবে? কে পিটাচ্ছে? না, তাহলে তার মানে কি? তার মানে আপনি তাহলে বলতেছেন যে পৃষ্ঠপোষকতা বলতেছেন, তাহলে কি করলে পৃষ্ঠপোষকতা না, সেটা আসলে সেই আন্দোলনের রূপরেখা আমরা নাসির ভাই থেকে দেখতে চাই। কারণ আওয়ামী লীগের যে নিষিদ্ধের রোডম্যাপের কথা বলা হয়েছে সেটা এখন স্পষ্ট না। আশা করি যে নাসির ভাইরা সেই গণতান্ত্রিক আন্দোলন করে দেখাবেন বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয়, কিভাবে ছাত্রলীগ নিষিদ্ধ করতে হয়, এবং পূর্ণাঙ্গভাবে সেটা আমরা জাতির সামনে দেখব। আর আরেকটি বিষয় হলো যে এখানে আমি নাসির ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে বলছি, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ যে ধরনের সন্ত্রাস বাংলাদেশে করেছে, ছাত্রলীগ যে ধরনের সন্ত্রাস বাংলাদেশে করেছে, এখানে 15 বছর তো আছেই, জুলাই অভ্যুত্থানে যেগুলো করেছে এই আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আমরা দেখেছি যে আমি আসলে নিউজটা অনেকক্ষণ ধরে খুঁজেছিলাম যে একটি ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ হয়ে হামলা করেছে, এরকম একটা ছেলেকে সভাপতি বানাইছে নাসির ভাইদের ছাত্র সংগঠনের। আমি এটা খুঁজেছিলাম, পাই নাই, কিন্তু নাসির ভাই হয়তো দেখবেন। আমি অনুরোধ করবো এইসব লোকদেরকে যাতে কোনোভাবে পুনর্বাসন করা না হয় যারা সরাসরি হামলার সাথে জড়িত ছিল। আর হ্যাঁ, আপনার হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যত ধরনের মানে অভিযোগ তাদের বিরুদ্ধে, দলের চাঁদাবাজি থেকে শুরু করে মানে মারামারি, বিভিন্ন জায়গায় হচ্ছে যে অনেকে পদত্যাগ করেছেন চাঁদাবাজির অভিযোগ তুলে, সেটা কি ছোট্ট করে বলবেন আপনি? অনেকটা সময়। আচ্ছা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যখন আমাদের 3রা আগস্ট এক দফা ঘোষণা করা হয়, সেই এক দফার মধ্যে 2টা অঙ্কের কথা বলা হয়। এক নম্বরে ছিল যে ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ, এবং দ্বিতীয়টি ছিল যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো এই দুইটিকে বাস্তবায়ন করার জন্য মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সময় এই বক্তব্য আকারে তারা পুনর্গঠন করেছে, আহ্বায়ক কমিটিতে গিয়েছে এবং সারা দেশকে সংগঠিত করার চেষ্টা করেছে এই দুটি জিনিসকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু এই জিনিসটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখেছি আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন লোকাল পর্যায়ে যেসব কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে কিছু কমিটিকে আমরা দেখেছি যে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আন্দোলন অভিযোগ এসেছে, এবং আমরা সবসময় সেই ধরনের কার্যক্রমের আমরা সমালোচনা করেছি এবং তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেটার জন্য আমরা কথা বলেছি। আর এখন যে পরিস্থিতি সে দাঁড়িয়েছে, আমরা মনে করছি যে বর্তমান যে সরকার তারা যেই দিকে আগাচ্ছে, সেখানে আমরা সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক যে রূপান্তর, সেটা নিয়ে আমরা আমাদের নানা ধরনের মতামত আছে, আমাদের পক্ষ থেকে সমালোচনা আছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে রাজনৈতিক অঙ্গনে আমি মনে করছি খুব বেশি কাজ করার সুযোগ নেই। তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে জুলাই শহীদ আহত এবং জুলাইয়ের যেই আসলে ধারণাটা, যে আমি বলি কালচারাল জায়গা থেকে বা আর অন্যান্য জায়গা থেকে, সেই জায়গা থেকে আসলে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করার অনেক সুযোগ আছে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে তাহলে আমাদের পক্ষ থেকে তাদের নাসির ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, আপনাকে দিয়ে শেষ করবো। সেটা হলো আপনাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে হলে একদম ঢুকে গেছেন যুবদল নেতা, একজন ছাত্রদল নেতা, 144 ধারা ভঙ্গ করে পরীক্ষা হলে ঢুকে পড়েছেন, পরীক্ষায় বাড়তি সময় না দেওয়া পরিদর্শককে মারধর করেছেন, মানে অর্থাৎ শিক্ষককে মারধর করেছেন ছাত্রদলের নেতা। মানে এই ধরনের ঘটনা ঘটছে, চাঁদাবাজির ঘটনা তো আছে। আপনারা আসলে কতটা সফল 5 আগস্টের পরে ছাত্রলীগের যে ধারা সেটি পুনরাবৃত্তি না করতে? প্রথমত হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এরকম কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি, সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা কোনোভাবে মনে করি এরকম ঘটনা কোনোভাবে প্রত্যাশিত নয়। এটি এক ধরনের আবেগে অনেক সময় এরকম করে থাকে। বিশেষ করে আমরা নোয়াখালীতে যেটি দেখেছি, পরীক্ষা শুরুর 30 মিনিট আগে সে গিয়েছিল, সে এই কলেজে সে একসময় শিক্ষার্থী এখনো রয়েছে, বিভিন্ন সময় হামলা শিকার হয়েছে, অনেকটা আবেগে সেইখানে গিয়েছিল। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা পুলিশকেও অনুরোধ করেছি যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এবং বগুড়াতে আমরা সেটি একই প্রেস রিলিজ আমরা করেছিলাম। এগুলো ছাত্র সংগঠন হিসাবে আমরা মনে করছি এটি কোনোভাবে প্রত্যাশিত নয়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি এইসব ঘটনার দ্বারা যদি কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয় সেটির জন্য আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দুঃখ প্রকাশ করছি। এবং আমরা এই প্রতিটি ঘটনার আমরা শক্ত অবস্থান গ্রহণ করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা ব্যবস্থা গ্রহণ করা হয়। জি, আপনি সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ জমিয়তে ইসলামী তালাবা পাকিস্তানের যে ছাত্র সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করাকে আপনি বিশ্বাসঘাতকতা বলেছেন, কেন? এবং আপনারা ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বয়স নিয়ে প্রশ্ন তোলেন, আপনাদের বয়স নিয়েও কি প্রশ্ন তোলা যাবে কিনা সেটা একটি বিষয় আছে। শেষেরটা দিয়ে শুরু করি। বয়স নিয়ে তো প্রশ্ন আমাদের তো করেই থাকেন, আপনারা করে থাকেন, বাকের করে থাকে, শিবির তো প্রকাশ্যে না করলেও গোপনে সবসময় করে থাকেন। আমরা মনে করি যে ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে আমাদের যে বয়স রয়েছে এটি দৃশ্যমান, আমাদের এসএসসি ব্যাচ সেশন সবাই জানে। কিন্তু একই সাথে যারা প্রোপাগান্ডা করে আমাদের বয়স নিয়ে, বিশেষ করে ছাত্র শিবির, তাদের সভাপতি সাধারণ সম্পাদকের বয়স আমাদের খুবই কাছাকাছি এবং কেন্দ্রীয় সভাপতির আমার 1 বছরের তিনি জুনিয়র। সুতরাং আমাকে যদি
চাচ্চু ডাকা হয় তাকে কেন চাচ্চু ডাকা হবে না, জি। এটি খুবই দৃষ্টিগত মনে হয় সব আলোচনা। আমরা মনে করি ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে আমাদের যে বয়সটুকু রয়েছে এটি অন্য অনেক ছাত্র সংগঠনে রয়েছে, আমি কমপক্ষে 10টি ছাত্র সংগঠন বলতে পারবো, এটি একটি বিষয়। আর জমিয়াতুল তালেবার যেটি সভাপতির সাথে দেখা করাকে আমরা এই জন্য বিশ্বাসঘাতকতা বলছি, কারণ যারা 1971 সালে পূর্ব পাকিস্তানে হত্যাযজ্ঞ চালিয়েছে, আমার বোন মায়েদেরকে যারা গণধর্ষণ করেছিল, সেই ছাত্র সংগঠন যাদের পূর্ব সেই ছাত্র সংঘ ছিল, যেটি বাংলাদেশে পরবর্তী সময়ে এটি ছাত্র শিবির হয়েছে, তাদেরই প্রিয় অভিভাবক যেটি জামিয়াতুল তালেবানের সাথে দেখা করে বিশ্বাসঘাতকতা করেছেন বলে আমাদের মনে হয়। 10 মিনিটে বলা যাবে না। আমি নাসিবের একটা কথা বলবো। নাসিব বললেন যে সেই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা। আমি জাস্ট বলবো যে আরেকটি জিনিস আপনি দেখেন, ছাত্রদলের কোন ধরনের সংঘর্ষে 10 মাসে নিহত 41 জন। নাসিব ভাই 41 জন এটা ডেইলি ক্যাম্পাসে ডেইলি ক্যাম্পাস ভুল তথ্য দিয়েছে, 41 জনের তথ্য এটা ভুল তথ্য। এখন পর্যন্ত তাদের এই তথ্যটা ডেইলি ক্যাম্পাসে এটা ভুল তথ্য দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।